ভিডিওটি লাইক বা ডিসলাইক করুন, কিন্তু তা বাধ্যতামূলক নয়। নাটকের শুরুতেই সিয়ং প্রধান চরিত্র, তার ছেলের জন্মদিন এখানে। সিয়ংয়ের মা তার ছেলেকে ডিনারে নিয়ে যাওয়ার জন্য তাকে নগদ টাকা দেন। সিয়ংয়ের আরও টাকার প্রয়োজন। সে তার মায়ের এটিএম কার্ড চুরি করে। তারপর সে তার মায়ের সমস্ত টাকা চুরি করে। সে ঘোড়দৌড়ের জন্য টাকা বাজি ধরে এবং 4 মিলিয়ন জেতে। এখন সিয়ং একটি কোম্পানি থেকে ঋণ নিয়েছে, এই কারণেই এই ব্যক্তিরা তার পিছনে লেগেছে। তারা সিয়ংকে অপহরণ করে এবং প্রচণ্ড মারধর করে। সিয়ং যখন টাকা ফেরত দেওয়ার জন্য তার পকেট পরীক্ষা করে, তখন সে দেখতে পায় যে তার কাছে টাকা নেই। এটি ঘোড়ায় চড়া থেকে তার জয়ের কথা উল্লেখ করে। তারপর সে তাদের কাছ থেকে পালানোর সময় একটি মেয়ের সাথে ধাক্কা খাওয়ার কথা মনে করে। স্পষ্টতই এই মেয়েটি তার পকেট ছিঁড়ে ফেলেছে। যেহেতু সিয়ং দরিদ্র, তাই তাকে 1 মাসের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাকে তাদের টাকা ফেরত দিতে হবে। সিয়ং আবারও তহবিল সংগ্রহ করে এবং তার ছেলেকে খাবারের জন্য নিয়ে যায়। সিয়ং পরে ট্রেন স্টেশনে ছুটে যায়। দুর্ভাগ্যবশত সিয়ংকা ট্রেন মিস করে। সিয়ং যখন বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তখন এক অপরিচিত ব্যক্তি তার কাছে আসে। সিয়ং লোকটির সাথে অপরিচিত এবং তার কোনো পরিচয় নেই। রহস্যময় ব্যক্তি সিয়ংকে বলে, আমি তোমার সাথে একটি খেলা খেলতে চাই। সেই সিয়ংকে বলে, যদি তুমি এই খেলায় জিততে পারো তাহলে আমি তোমাকে 1 লক্ষ আন দেব। প্রচুর টাকার কথা শুনে সিয়ং এই খেলায় অংশগ্রহণ করতে রাজি হয়। অনেক মার খাওয়ার পর সিয়ং খেলায় জিততে পারে। এর মানে হলো সে 1 লক্ষ আন পাবে। অজ্ঞাত ব্যক্তি সিয়ংকে একটি কার্ড দিয়ে বলে, আরও টাকা আয় করতে চাইলে নম্বরে যোগাযোগ করুন। বাড়ি ফিরে সিয়ংয়ের মা সিয়ংকে বলেন, তোমার মেয়ে তার সৎ বাবার সাথে পরের বছর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হচ্ছে। এখানে প্রকাশ করা হয়েছে যে সিয়ং বিবাহ বিচ্ছেদ করে এবং তার স্ত্রী বিয়ে করে। সিয়ং কখনোই চায় না যে তার মেয়ে তার কাছ থেকে দূরে সরে যাক। সে তার মেয়ের হেফাজত পেতে অনেক টাকা চায়। তাই সে কার্ড নম্বরে ফোন করে। সিয়ংকে একটি গাড়িতে করে আনা হয়েছিল, সেখানে আরও কিছু লোক ছিল। তারা সবাই অজ্ঞান হয়ে যায় এবং যখন তারা জেগে উঠে তারা আবিষ্কার করে যে তারা 456 জন ব্যক্তির সাথে একটি সুবিধায় রয়েছে। তারা সেখানে খেলোয়াড় হিসেবে ছিল কারণ তারা একটি ইউনিফর্ম পরেছিল। এই সুবিধার আয়োজক ছিলেন একজন, যিনি সেখানে ফ্রন্টম্যান ছিলেন। তিনি তাদের ওপর নজর রাখছিলেন। একটি সাধারণ বিষয় ছিল, যাদের আনা হয়েছিল তারা অনেক ঋণ নিয়েছিল। সিয়ং খেলোয়াড় নোম 1-এর সাথে দেখা করে। সে একজন বৃদ্ধ মানুষ ছিল। তার ব্রেন টিউমার আছে, যার কারণে তাকে এখানে আনা হয়েছিল। তার জীবনও শেষ হতে চলেছে। 2 খেলোয়াড়ের মধ্যে ঝগড়া হয়, যেখানে মেয়েটির নাম ছিল সেবায়ুক, ছেলেটির নাম ছিল জায়াং। সেবায়ুক হল সেই মেয়ে যে সিয়ংয়ের টাকা চুরি করেছে। সে তার পকেট ছিঁড়ে ফেলেছে। সিয়ং তাকে দেখার পর চিনতে পেরেছে। সে তার টাকা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তার কাছে যায়। এইদিকে গোলাপি পোশাক পরা কিছু রক্ষী এসে উপস্থিত হয়। তাদের মুখ ঢাকা ছিল। রক্ষীরা খেলোয়াড়দের বলে, তোমাদের সকলকে এখানে মোট 6টি খেলা খেলতেই হবে। এই খেলার বিজয়ীকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। এদের স্বাক্ষর একটি চুক্তিতে নেওয়া হয়েছে। এই চুক্তির প্রথম নিয়ম হলো যে কোনো খেলোয়াড় স্বেচ্ছায় খেলাটি এড়িয়ে যেতে পারবে না। দ্বিতীয় নিয়ম হলো যে কোনো খেলোয়াড় যে খেলতে অক্ষম তাকে খেলা থেকে বাদ দেওয়া হবে। এলিমিনেট শব্দটি তাদের কাছে কি বোঝায় আমরা পরে জানতে পারবো। তৃতীয় নিয়ম ছিল, যদি বেশিরভাগ খেলোয়াড় খেলাটি খেলতে অনিচ্ছুক হয় তাহলে তারা চলে যেতে পারে। এরপরে তাদের খেলাটি খেলার জন্য ধরে নেওয়া হয়। সিয়ং তার সহপাঠী সাংওয়ের সাথে দেখা করে, যে তাকে ছোটবেলা থেকেই চেনে। সে তাকে দেখে হতবাক হয়ে যায় কারণ সে ব্যবসার কাজে দেশের বাইরে গেছে। প্রথম খেলার জন্য একটি বিশাল পুতুল ছিল। এই খেলার নিয়ম খুবই সহজ ছিল, যখনই পুতুল গান গাইবে তখনই তাদের এগিয়ে যেতে হবে। যেহেতু এটি গান গাওয়া বন্ধ করবে তখনই তাদের থামতে হবে। নড়তে চলবে না, যদি কেউ নড়ে তাকে বাদ দেওয়া হবে। প্রথমে সবকিছু রসিকা বলে মনে হয়েছিল, কিন্তু যখন একটি ছেলে নড়ল তখন তাকে গুলি করে মারা হয়েছিল। এটি ছিল বাদ দেওয়ার অর্থ। এর অর্থ ছিল সে শেষ হয়ে হবে। এটি দেখে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা আবিষ্কার করে যে তারা বিপদে আছে, তারা ভীত এবং আতঙ্কিত। তাই তারা ঘুরে বেড়ায়। এখন খেলার নিয়মের কারণে যে নোট ছিল তাকে শেষ করে দেওয়া হবে। বেঁচে থাকারা কোনোভাবেই খেলাটি সম্পন্ন করে। মৃতদেহগুলি সরিয়ে দেওয়া হয়েছিল। মোট 456 জন খেলোয়াড়ের মধ্যে মাত্র 255 জন খেলোয়াড় বাকি ছিল। সব খেলোয়াড়ই এখন ভয়ে ছিল, কেউ খেলা খেলতে চায় না। 3 নম্বর নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ চাইলে খেলা এড়িয়ে যেতে পারত। স্ট্রান্টম্যান ভোটিং প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মূল্যের টাকা দেখানোর আগে টাকা বিজয়ী পাবে। কিন্তু যদি তারা খেলা ছেড়ে চলে যায় তাহলে এই টাকা মৃত খেলোয়াড়ের পরিবারকে দেওয়া হবে। পুরস্কার টাকা ছিল মোট 45 বিলিয়ন ওয়ান। যেখানে সংখ্যাগরিষ্ঠ খেলা খেলতে চায়নি সেখানে ভোট দেওয়া হয়। এই কারণেই খেলাটি সেখানেই থেমে গিয়েছিল। ভবিষ্যতে তারা চাইলে খেলায় আবার যোগ দিতে পারে। তাদের সবাইকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল।
পরের দিন সিয়ং পুলিশের যাওয়ার সময় পুলিশকে সবকিছু বলে, কিন্তু তারা সিয়ংকে বিশ্বাস করেনি। তারা মনে করে সে পাগল। সিয়ং তাদের কার্ডটি দেখায়, কিন্তু 4945 আশ্চর্যজনকভাবে 5000 নম্বরটি ভুল ছিল। সিয়ং বাড়ি ফিরে আসে, কিন্তু তার মা সেখানে ছিল না। সিয়ংয়ের সহপাঠী সাং উ তার মাকে গোপনে দেখছিল। এদিকে সিয়ং আসে। সাংও সিয়ংকে বিরক্ত হয়ে বলে যে আমার $6 বিলিয়ন ঋণ আছে। সে বলে যে আমি ক্লায়েন্টদের টাকা স্টক মার্জিনে রেখেছি। দুঃখের বিষয়, সব টাকাই নষ্ট হয়ে গেছে। সিয়ং হাসপাতাল থেকে ফোন পায়। সিয়ংয়ের মায়ের পা আহত। ডায়াবেটিসে চিকিৎসা করতে ব্যর্থ হওয়ার কারণে তার ক্ষত আরও বড় হয়ে ওঠে। ডাক্তার সিয়ংকে জানান যে আপনার মাকে চিকিৎসা করা যেতে পারে, কিন্তু তা করার জন্য আমাদের তার পা কেটে ফেলতে হবে। এই অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন। এটা স্পষ্ট যে সিয়ংয়ের কাছেও টাকা নেই। সে তার মায়ের বীমার টাকা শেষ করে দিয়েছে। সিয়ং তার স্ত্রীর কাছে টাকা চাওয়ার জন্য যায়। তার স্ত্রী তাকে টাকা দিতে অস্বীকার করে। তার স্ত্রী বলে যে তার স্বামী সিয়ং টাকা চাইতে এসেছে। তার স্বামী সিয়ংকে টাকা দিতে আসে এবং বলে, আমার পরিবার থেকে দূরে থাকো। সিয়ং তাকে মারধর শুরু করে এবং তার মেয়েও আসে। এরপরে সিয়ংয়ের বন্ধু টাকা চাওয়ার জন্য তার বসের কাছে যায়। তার বস টাকা দিতে অস্বীকৃতি জানায়, যার ফলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার সময় তার বসের হাত একটি মেশিনে আহত হয় এবং সুযোগ পেয়ে সিয়ংয়ের বন্ধু টাকা নিতে গিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে সিয়ংয়ের বন্ধু তার স্ত্রীকে প্রথম ফ্লাইটে চলে যেতে বলে। সেবায়ক একজন এজেন্টের সাথে দেখা করে, কারণ তাকে তার মাকে উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে স্থানান্তরিত করতে হবে। সেবায়ক সিয়ংয়ের টাকা চুরি করে। তার মাকে তার কাছে আনার জন্য তার টাকার প্রয়োজন। সেবায়কের একটি বড় ভাই আছে এবং সে তাদের মাকে আনার প্রতিশ্রুতি দেয়। পরে একজন অফিসারকে দেখানো হয় যে তার ভাই নিখোঁজ। অফিসার তার ভাইয়ের বাড়িতে যায়। সে আবিষ্কার করে যে তার ভাই গত কয়েকদিন ধরে তার বাড়িতে আসেনি। বাড়িটি তল্লাশি করার সময় অফিসার সেখানে একটি কার্ড খুঁজে পান। অফিসার থানায় সিয়ংয়ের সাথে একই কার্ডটি দেখেছেন। অফিসার সিয়ংয়ের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু সিয়ং উত্তর দিতে অস্বীকৃতি জানান। সিয়ং বাড়ি ফিরে আবার সেই কার্ডটি খুঁজে পান। সিয়ং সিদ্ধান্ত নেন যে তিনি আবার খেলায় যোগ দেবেন। এই কারণেই সমস্ত খেলোয়াড়কে একটি জাহাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। অফিসার গাড়ির পিছনে ধাওয়া করার সময়ও সেখানে উপস্থিত হন। সে প্রহরীকে শেষ করে তাকে জলে ফেলে দেন। খেলোয়াড়দের একটি দ্বীপের একটি স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছিল। তাদের পরবর্তী খেলা এবং এটা কিভাবে খেলা হবে তাদের কোনো ধারণা নেই। তারা তাদের দল তৈরি করে। সেবায়ক এবং তার মহিলা বন্ধু রাতে ওয়াশরুমে যায়। প্রহরীর থেকে পালিয়ে সেবায়ক জায়গাটি ঘুরে দেখে। সে লক্ষ্য করে যে প্রহরীরা বিশাল হাঁড়িতে কিছু রান্না করছে। প্রহরীরা সন্দেহজনক এবং একজন রক্ষীরা শৌচাগার পরীক্ষা করতে আসে। ততক্ষণে সেবায়ক ফিরে এসেছে। সেবায়ক তার মহিলা বন্ধুকে যা দেখেছে তা বলে, কিন্তু সাংও তাদের কথা শোনে। সে সেবায়ককে এ বিষয়ে জিজ্ঞাসা করে। সে তাকে বলে যে তারা বিশাল হাঁড়িতে কিছু রান্না করছে। তারপর সমস্ত খেলোয়াড়কে খেলার মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের সামনে 4টি আকৃতি ছিল এবং তাদের একটি আকৃতি বেছে নিতে হবে। সাংও খেলা সম্পর্কে জানতে পারে এবং তাদের কি করতে হবে। সাংগু সিয়ংকে বলে যে তাদের সকলকে ভিন্ন আকার বেছে নিতে হবে। এরপরে তাদের একটি ছোট পাত্র দেওয়া হয়েছিল, তাতে আকার তৈরি করা হয়েছিল। তাদের খেলা হলো কোনোভাবে আকৃতি বের করা, কোনো ক্ষতি ছাড়াই। কিন্তু যদি আকৃতি তৈরি করা হয় তাহলে তাদের বাদ দেওয়া হবে। এর মানে হলো তারা শেষ হয়ে যাবে। সাংগু সহজেই আকৃতি বের করে নেয়। আতঙ্কিত হয়ে সিয়ংয়ের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তারপর সে কোনোভাবে এই খেলায় জিতে যায়। তাদের আবার রুমে নিয়ে যাওয়া হয়। 187 জন খেলোয়াড়কে ফিরিয়ে দেওয়া হয় এবং এখন তাদের থেকে 108 জন বাকি। এরপরে তাদের খাবার খেতে নেওয়া হয়। খাবারের কারণে জ্যাং একটি ছেলের সাথে মারামারি করে। জ্যাং ছেলেটিকে মারধর করে। সে স্থলেই ছেলেটিকে শেষ করে দেয়। খেলোয়াড়দের মধ্যে ডাক্তার দেখানো হয়। এটা রক্ষীদের সাহায্যে মৃত মানুষের অঙ্গপ্রত্যঙ্গ চীনাদের কাছে বিক্রি করত। এই কারণেই যখনই মৃতদেহ নেওয়া হতো তারা সেগুলো ঘুম করে ফেলত। এইসব পরিকল্পনা অনুযায়ী ঘটছিল। এটা সামনের লোকের কাছ থেকে গোপনে ঘটছিল। এই কারণেই তারা তাদের নিজের লোককে কন্ট্রোল রুমে পর্যন্ত বসাতে বাধ্য করে। তার সমস্ত ভিডিও ফুটেজ মুছে ফেলত। রক্ষীরা ডাক্তারকে খেলার সম্পর্কে ইতিমধ্যেই অবগত করেছিল, যাতে সে বেঁচে থাকে। একজন রক্ষী ডাক্তারকে জানায় যে আমরা খেলোয়াড়দের আজ কম খাবার দিয়েছি, তাই তারা একসাথে লড়াই করবে। এর ফলে সমস্ত দুর্বল খেলোয়াড় খেলা খেতে ছিটকে যাবে। এর ফলে গার্ড ডাক্তারকে তাদের পরবর্তী খেলার সম্পর্কে জানায়। এখন 30 মিনিট পরে আলো নিভে যাওয়ার কথা ছিল। সাংও জানে যে সিয়ংয়ের দল বোকামি করবে।
সে দলকে ফোন করে তাদের বিশ্রাম নিতে বলে। ডাক্তার খেলোয়াড় ঝ্যাংয়ের দলে ঝক দেয়। এখানে ডাক্তার ঝ্যাংকে পরবর্তী খেলা সম্পর্কে বলে। এরপরে আলো নিভে যায় এবং ঝ্যাং তার দলের সকলকে পরাজিত করে। একটি মেয়েকে শেষ করার পর ঝ্যাং সেবায়ককে শেষ করতে যায়, কিন্তু সিয়ং তাকে বাঁচায়। রক্ষীরা এসে তাদের নিষেধ করে। এখন মাত্র ৮০ জন বাকি ছিল। পরে তাদের তৃতীয় খেলার জন্য নেওয়া হয়েছিল। তাদের ১০ জন খেলোয়াড়ের একটি দল তৈরি করতে বলা হয়েছিল। তারা একই কাজ করে এবং তাদের দল তৈরি করে। জ্যাং আসন্ন খেলা সম্পর্কে অবগত, সে সাই মহিলা বায়কের বন্ধুকে তার দলে অন্তর্ভুক্ত করেনি। সে কেবল পুরুষদের নিয়ে তার দল তৈরি করে। স্যাংও তার দল তৈরি করে কারণ তাদের একজন খেলোয়াড়ের প্রয়োজন। তাই সাই মহিলা বায়কের বন্ধু তাদের যোগ করে। এই খেলাটি আসলে ছিল টানাটানি। এর অর্থ হল তাদের সামনের দলকে পরাজিত করতে হবে। খেলা শুরু হয়। জাংয়ের দল সহজেই এই খেলায় জিতবে। এখন ছিল স্যাংওয়ের দলের দৌড়। প্লেয়ার নম্বর ১ বৃদ্ধ লোকটি বলে যে আমি আমার জীবনে অনেক টানাটানি খেলেছি। এই কারণেই সে তাদের এই খেলাটি কিভাবে জিততে হবে সেই সম্পর্কে নির্দেশনা দেয়। তারা কোনোভাবে খেলাটি জিতেছে। ৩০ মিনিট পরে আলো নিভিয়ে দেখানো হয়। এতে স্যাংও তাদের প্রস্তুত থাকতে বলে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা একে একে পাহারা দেবে। জ্যাংয়ের দলে বুদ্ধিমান খেলোয়াড় ছিল, তাই জ্যাং ভয় পাচ্ছিল যে তার দল তাকে কেটে ফেলবে। এখন ডাক্তার এবং রক্ষীরা মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বের করে আনল। ২৮ নম্বর গার্ড এবং ২৯ নম্বর গার্ড এই অঙ্গপ্রত্যঙ্গগুলো সরবরাহ করতে যাবে। তারা মৃতদেহে একটি কিডনি থাকার কথা বলে এবং তাকে জম্বি বলে। ২৯ নম্বর গার্ড আর কেউ নয়, সেই অফিসার যার অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহ করতে হবে। সে প্রহরীর পোশাক পরে আসে এবং সন্দেহ করে যে তারা আমার ভাইয়ের সাথে আলোচনা করছে, কারণ তারও একটি কিডনি আছে। তারপর ২৮ এবং ২৯ নম্বর গার্ড অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহ করতে এগিয়ে যায়। পথে অফিসার সুড়ঙ্গে বোমা দেখে। ২৮ নম্বর তাকে বলে যে আমরা কখন বের হব, এই জায়গাটি বিস্ফোরিত হবে। অফিসার ২৮ নম্বর থেকে আরও তথ্য নেবার চেষ্টা করে। ২৮ নম্বর তাকে সন্দেহ করে। সে অফিসারকে তার মুখ দেখাতে বলে। মুখ দেখানোর সময় অফিসারটি ২৯ নম্বরের দিকে বন্দুক তাক করে। অফিসার তাকে জিজ্ঞাসা করে যে একটি কিডনিওয়ালা লোকটির কথা, তুমি যাকে জম্বি বলছো সে কে? ২৮ নম্বর বলে সে একজন মেয়ে ছিল এবং বলে যে সে নেতার ঘরে যাবার সময় সমস্ত তথ্য নিতে পারে। সকলের তথ্য আছে। এটি জানার পর অফিসার ২৮ নম্বরটি শেষ করে। অন্যদিকে ডাক্তার গার্ডকে পরবর্তী খেলা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এবার গার্ডরাও পরবর্তী খেলা সম্পর্কে জানে না। ডাক্তার ক্ষিপ্ত হয়ে ওঠে। সে একজন গার্ডকে ধরে রেখে মারামারি করে এবং গার্ড শেষ করার পর ডাক্তার পালিয়ে যায়। একজন গার্ডও তাকে তাড়া করে এবং একটি খেলার মাঠে পৌঁছায়। গার্ড ডাক্তারকে ফাঁদে ফেলার সময় তাকে হত্যা করতে যাচ্ছিল। নেতা এসে তাকে পরে হত্যা করে। সে ডাক্তারকেও হত্যা করে। পথে সে ২৮ নম্বরের মৃতদেহ দেখতে পায়। সে জানে যে সুবিধাগুলোর মধ্যে কেউ রয়েছে। অফিসার নেতার ঘরে পৌঁছান। তদন্তের সময় তিনি একটি ঘরে পৌঁছান যেখানে সকলের রেকর্ড ছিল। অফিসার পরীক্ষা করে বিজয়ীদের রেকর্ড খুঁজে পান। সেখানে তার ভাইয়ের নাম ছিল, অর্থাৎ তিনিই বিজয়ী। খেলোয়াড়দের চতুর্থ খেলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তাদের সঙ্গী বেছে নিতে বলা হয়েছিল। খেলোয়াড়রাও একই কাজ করে এবং তাদের সঙ্গী বেছে নেয়। সেবায়কের মহিলা বন্ধু তার সঙ্গী খুঁজতে চেষ্টা করে। কেউ তার সঙ্গী হতে প্রস্তুত ছিল না। এরপর প্রতিটি খেলোয়াড়কে 10টি মার্বেল দেওয়া হয়েছিল। খেলাটি হলো খেলোয়াড়কে তার সঙ্গীর কাছ থেকে সমস্ত মার্বেল নিতে হবে, তাকে জোর না করে। যেই ব্যক্তির মার্বেল নেই সে শেষ হবে। স্যাংউ এবং সিয়ংয়ের বন্ধু জোর আর বিজোড় খেলা খেলে। তাদের সামনের ব্যক্তির হাতে মার্বেলের সংখ্যা অনুমান করতে হবে। সিয়ংয়ের বন্ধু স্যাংউয়ের সমস্ত মার্বেল জিতেছে। ফলস্বরূপ স্যাংউয়ের কাছে ফাইনাল রাউন্ডে মাত্র একটি মার্বেল বাকি আছে। স্যাংউ জানে এখন তার জীবন শেষ হয়ে যাবে। সে সিয়ংয়ের বন্ধুকে ফাঁদে ফেলে এবং তাকে বিশ্বাস করায় যে যদি কেউ আমাদের মধ্যে হেরে যায় তাহলে তাদের খেলা আবার অনুষ্ঠিত হবে। স্যাংউ প্রতারণা করার সময় সিয়ংয়ের বন্ধুর মার্বেলগুলি পরিবর্তন করে। স্যাংউ মার্বেলগুলো নিয়ে সেগুলি গার্ডের হাতে দিয়ে দেয়। সে সেখান থেকে চলে যায়। সিয়ংয়ের বন্ধু মার্বেলগুলো পরীক্ষা করে, কিন্তু সেখানে পাথর ছিল। খেলোয়াড় নম্বর 1 অবস্থা আরও খারাপ ছিল।
তাই সে এখানে সেখানে দৌড়াচ্ছিল। সিয়ং তাকে খেলার জন্য প্রস্তুত করে এবং তারাও জোর বিজোড় খেলা খেলে। বৃদ্ধ লোকটি সিয়ংয়ের সমস্ত মার্বেল জিতে নেয়, কিন্তু শেষ রাউন্ডে বৃদ্ধ লোকটি ভুলে যায় যে সে কি বেছে নিয়েছিল। সিয়ং তাকে ফাঁদে ফেলার সময় তার মার্বেলগুলো নিয়ে যায়, কিন্তু বৃদ্ধ লোকটি চতুর ছিল, সে একটি মার্বেল রেখেছিল। সে আবার ঘুরে বেড়ায়। সিয়ং আবার তাকে তার সাথে আরেকটি খেলা খেলতে অনুরোধ করে। বৃদ্ধ লোকটি বলে, আমি জানি তুমি প্রতারণা করে আমার কাছ থেকে সব মার্বেল নিয়ে নিয়েছো। সে বলে, আমি সব জানতাম, কিন্তু আমি বোকার মতো আচরণ করছিলাম। এটি শুনে সিয়ং তার প্রতি করুণা বোধ করে এবং তাকে সব মার্বেল দিয়ে দেয়। সাইবায়ত এবং তার মহিলা বন্ধু খেলা খেলছিল। তাদের খেলা হলো যে দেওয়ালের কাছে মার্বেল ছুঁড়ে মারবে সে জিতবে। প্রথমে সাইবায়ক তার মার্বেল ছুঁড়ে মারে। যখন সাইবায়কের বন্ধুর পালা এসেছে তার সব মার্বেল ছুঁড়ে মারে। এটি দেখে সাইবায়ক তার বন্ধুকে আবার ছুটতে বলে। তার বন্ধু বলে, না সাইবায়ক, আমি একা, আমার পেছনে কেউ নেই। কিন্তু যদি তোমার সাথে খারাপ কিছু ঘটে তাহলে ভালো হবে না। তোমার বড় ভাই তোমার জন্য অপেক্ষা করছে। সাইবায়কের বন্ধু শেষ হয়ে যায়। তাদের মৃতদেহ সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা ঘরে ফিরে আসে। জ্যাং লক্ষ্য করে যে সাইবায়কের বন্ধু এখনো জীবিত আছে। এখানে দেখানো সে হয়েছে শান্তভাবে যে বসেছিল। বায়কের বন্ধু ও জ্যাংয়ের বন্ধু ছিল। তাদের মধ্যে সংঘর্ষের একটা কারণ ছিল। জ্যাংয়ের বন্ধু তাকে ধমক দেয়। পরে ফ্রন্টম্যান একটি মৃতদেহের কাছে অফিসারের আইডি কার্ড দেখতে পায়। তারপর ফ্রন্টম্যান জানতে পারে তার ভিআইপিরা এসেছে। ফ্রন্টম্যান তাদের গ্রহণ করতে এগিয়ে যায়। সমস্ত ভিআইপিদের কক্ষে নিয়ে যাওয়া হয় এবং ফ্রন্টম্যান পরে অন্য একজনের কাছে ভিআইপির আগমনের কাছে জানায়। তিনিই ছিলেন প্রধান চরিত্র, যার সম্পর্কে আমরা পরে আরও জানব। পরের দিন তাদের সবাইকে পঞ্চম খেলার জন্য আনা হয়েছিল। 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা ছিল। খেলোয়াড়রা তাদের নাম্বার নেবে, যার অর্থ তাদের সংখ্যা অনুসারে তাদের পালা হবে। শেষের দিকে প্রথম এবং শেষ সংখ্যাটি বাকি ছিল, এর অর্থ 1 এবং 16। সিয়ং বিভ্রান্ত হয়ে পড়ে যে তাকে কোন সংখ্যাটি বেছে নিতে হবে। যদি সে প্রথম বিকল্পটি বেছে নেয় তাহলে সে আটকে যাবে, কারণ সে খেলাটির সাথে অপরিচিত। যদি সে শেষ সংখ্যাটি বেছে নেয় তাহলে সম্ভবত তার পালা আসবে না। সময়ের অভাবে একজন লোক এসে সিয়ংকে বলে, আমি প্রথম নম্বরটি চাই, কারণ আমি জীবনে কখনো প্রথম নম্বরে ছিলাম না। তাদের একটি গেমিং রুমে নিয়ে যাওয়া হয়েছিল। খেলার নিয়ম হলো তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুটি পার হতে হবে। সেতুর মাঝখানে দুটো গ্লাস ছিল। একটি সাধারণ কাঁচ ছিল, কিন্তু অন্যটি টেম্পার্ড গ্লাস ছিল। যখন তারা পা রাখবে তখন সাধারণ কাঁচটি ভেঙে যাবে, তারা পড়ে যাবে। এরপর খেলা শুরু হয় এবং তারা একে একে বাদ পড়ে যায়। জ্যাং সবার সামনে ছিল এবং এগিয়ে যাচ্ছিল না। তাদের কাছে কেবল একটিই উপায় আছে, এগিয়ে যাওয়া অথবা এখানে মারা যাওয়া। জ্যাংয়ের বন্ধু সামনে এসে তাকে ধমক দিচ্ছিল। সে বলে, তুমি যখন আমাকে ধোঁকা দিয়েছিলে তখন আমি তোমাকে শেষ করে দেব। সে জ্যাংকে ধরে লাফ দেয়, এর ফলে তারা দুজনেই শেষ হয়ে যায়। একজন লোক ছিল যে একটি কাচের কোম্পানিতে কাজ করত, সে জানত কোনটি টেম্পার্ড গ্লাস। যখন ফ্রন্টম্যান এটি সম্পর্কে জানতে পারে তখন সে লাইট নিভিয়ে দেয়, তাই তারা কাজটি চিনতে পারবে না। শেষ পদক্ষেপের জন্য তাদের সময় নেই, তাই সাঙ্গু লোকটিকে ধাক্কা দেয়। সাঙ্গু, সিয়ং এবং সেইবায়ক সেতু পার হয়ে গেছে, কিন্তু ভাঙা কাচের কারণে তারা আহত হয়েছে। সেইবায়কও আহত হয়েছে। অন্যদিকে অফিসার তাকে শেষ করার পর একজন ভৃত্যের জায়গা নিয়েছে। একজন ভিআইপি অফিসারকে সন্দেহ করে, সে তাকে মুখোশ খুলতে বলে। ঠিক আছে অফিসার বলে, কিন্তু ভেতরে যাওয়ার আগে আমি আমার মুখোশ খুলে ফেলব। তারপর অফিসার ভিআইপির সাথে ভেতরে চলে যান। ভেতরে ঢুকে অফিসার ভিআইপিকে অজ্ঞান করে দেন এবং ফ্রন্টম্যান তা জানতে পারেন। ফ্রন্টম্যান তাকে তাড়া করেই অফিসারকে দেখতে পান। অফিসার পালিয়ে একটি দ্বীপে পৌঁছান। তাকে তাড়া করতে ফ্রন্টম্যানও সেখানে উপস্থিত হন। অফিসার তার সিনিয়রদের ফোন করার চেষ্টা করেন, কিন্তু কলটি কেটে যায়। অফিসার তাকে সমস্ত প্রমাণ পাঠান, কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না। ফ্রন্টম্যান অফিসারকে ধরে ফেলেন এবং তাকে তার সাথে যেতে বলেন, কিন্তু অফিসার ফ্রন্টম্যানকে লক্ষ্য করে গুলি চালান। যখন ফ্রন্টম্যান তার মুখোশ খুলে ফেলেন তখন অফিসার বুঝতে পারেন যে এটি অন্য কেউ নয়, বরং এই ভাই মানে ফ্রন্টম্যান তাকে গুলি করেন। সে পানিতে পড়ে যায়। কাচের আঘাতে সেইবায়কা আহত হন, তার রক্তক্ষরণ হচ্ছিল। তারপর বেঁচেপাকাদের ডিনারে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের কাছে একটি ছুরিও রাখা হয়েছিল। এর অর্থ হলো রাতে তাদের মধ্যে যে কেউ কাউকে না কাউকে হত্যা করবে। সিয়ং লক্ষ্য করে যে সেবায়কের অবস্থা আরও খারাপ। সেবায়ককে বলে, চিন্তা করো না, আমরা একসাথে আছি এবং সাঙ্গুকে পরাজিত করব, তারপর আমরা চলে যাব এবং টাকা ভাগ করে নেব। সেবায়ক তাকে বলে, আমার একজন বড় ভাই আছে, আমি তাকে এতিমখানায় রেখে এসেছি। আমাদের মধ্যে কেউ যদি বাইরে যায় তাহলে তাকে উভয় পরিবারের দেখাশোনা করতে হবে। সেবায়কের অবস্থা আরও খারাপ ছিল, তার একজন ডক্টরের প্রয়োজন। সিয়ং সাহায্য চাইতে যায়, কিন্তু যখন সে ফিরে আসে তখন সাঙ্গু সেবায়ককে শেষ করে ফেলে। পরের দিন তাদের শেষ খেলার জন্য আনা হয়েছিল। খেলার নিয়ম ছিল সহজ, মৃত্যুর জন্য মরো। এই খেলার নাম ছিল স্কুইড গেম। খেলা শুরু হয় এবং তাদের মধ্যে একটি বিশাল লড়াই হয়। শেষের দিকে সাঙ্গুর অবস্থা আরও খারাপ হয়ে যায়। সিয়ং বলে, আমি এই খেলা বন্ধ করতে চাই। সিয়ং সাঙ্গুকে তার সাথে আসতে বলে। সাঙ্গু নিজেকে শেষ করে দেয়, এর ফলে সিয়ং খেলা জিতে যায়।
সামনের লোকটি সিয়ংকে বলে, তুমি ভালো খেলেছো, কিন্তু আমি এটা আশা করিনি। তারপর সিয়ংকে তার বাড়িতে নামিয়ে দেওয়া হয়। তার একটি এটিএম কার্ড ছিল। যখন সেটি পরীক্ষা করে তখন দেখে সমস্ত টাকা স্থানান্তরিত হয়েছে। সিয়ং তার বাড়িতে চলে যায়, কিন্তু আসার আগেই তার মা মারা যান। 1 বছর পরে দৃশ্যটি দেখানো হয়। সিয়ংয়ের অবস্থা সবচেয়ে খারাপ ছিল এবং সে মাদক সেবন করত। সে এখনও টাকা ব্যবহার করেনি। ফুল বিক্রি করা এক মহিলা সিয়ংয়ের কাছে এসে তাকে একই কার্ড দেয়। তাতে একটি ঠিকানা উল্লেখ করা ছিল। সিয়ং ঠিকানায় চলে যায়। সেখানে সে আবিষ্কার করে যে সবকিছু বৃদ্ধ লোকটি করেছে। প্লেয়ার নাম্বার 1 সে এখনও বেঁচে আছে এবং বৃদ্ধ লোকটি সিয়ংকে বলে যে সে তার জীবন থেকে ক্লান্ত। আমি আমার ক্লায়েন্টদের সাথে এই গেমগুলি তৈরি করেছি, তাই মানুষদের মরতে দেখে আমি আনন্দ পাব। কিন্তু আমরা কাউকে এটা করার জন্য জোর করিনি। আমি খেলায় অংশ নিয়েছিলাম কারণ খেলা দেখার চেয়ে বেশি উপভোগ্য। সে বলে, তোমার টাকা আমার। এই কথা বলে বৃদ্ধ লোকটি মারা যায়। এরপর সিয়ম সেবায়কের বড় ভাইয়ের কাছে যায়। সে তাকে সাংগুয়ের মায়ের কাছে ফেলে দেয় এবং তাকে এই বাচ্চাটির যত্ন নিতে বলে। সে তাকে টাকা ভর্তি একটি ব্যাগও দেয়। সিয়ং স্টেশনে চলে যায় এবং সেই অজ্ঞাত ব্যক্তি সিনেমার শুরুতে যার সাথে তার দেখা হয়েছিল তার সাথে তার দেখা হয়। সিয়ং তাকে তাড়া করে, কিন্তু সে পালিয়ে যায়। তারপর সিয়ং কার্ড নম্বরে ফোন করে এবং জিজ্ঞাসা করে তারা কারা এবং কেন তারা মানুষের সাথে এমন করছে। তুমি কেন অন্য মানুষের জীবন নিয়ে কারচুপি করছো? কিন্তু উত্তর ছিল, সিয়ং বাঁচতে চাইলে বিমানে চড়ো। এখানেই শেষ। দেখবার জন্য ধন্যবাদ।